যা কিছু হয়েছে তার জন্য উজির কাছে ক্ষমা চাইল ঋষি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজিকে ফোন করতে থাকে নিশা, কিন্তু উজি কোনোভাবেই আর ফোন ধরে না। উজির দেওয়া পাসওয়ার্ড দিয়েই ঋষির ডিজিটাল লকার হ্যাক করে সমস্ত রকমের টাকা পয়সা ফাইল যা যা ছিল সব কিছু নিশা নিজেদের নামে করে নিয়েছে। এরপরই ভানু বলে, হ্যাঁ রে নিশা, এই যে উজি পাসওয়ার্ডগুলো পাঠিয়েছিল এটা যদি একবার জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু উজি ধরা পড়ে যাবে রে। উজি এত বড় কিছু একটা করতে গিয়ে শেষে যদি ধরা পড়ে সাথে সাথে তো আমরাও ধরা পড়ে যাব, কি হবে তখন? নিশা বলে, এই জন্যই তো ফোনটা করছি, দেখছিসই তো বারবার করে ফোন করছি তাও ফোনটা ধরছে না, কোথায় যে রয়েছে কি করছে কে জানে। তখনই ভানু বলে, আমার তো রীতিমতো টেনশন হচ্ছে যে মেয়েটা ঠিক আছে কিনা, অনেক বড় রিস্ক নিয়েছে উজি আমাদের জন্য। নিশা তুই ওকে বাঁচা তাড়াতাড়ি করে। এরপরেই ফোনটা ধরে উজির শ্বশুরমশাই অর্থাৎ ঋষির বাবা, আর তখনই বুঝতে পারেনি নিশা আর বলে, হ্যাঁ রে কী চলছে এখন ওই বাড়িতে? কীরকমভাবে সব লুটপাট করে দিলাম, একেবারে ভিখিরি বানিয়ে তবেই ছেড়ে দিয়েছি। তারপরেই তখনই ঋষির বাবা বলে, কি বললে? আমি তো শুনতে পাইনি, আরও একবার বলো তো। এরপর ঋষির বাবার গলার সাউন্ড শুনে ভয় পেয়ে গেছে নিশা আর ভাবে, সর্বনাশ, উজির ফোনটা ওদের কাছে কি করছে? ভানু তখন বলে, দেখলি তো, দেখ আমি তোকে বারবার করে বলছি নিশা তুই একটু সাবধানে কাজবাজ কর, কিন্তু তুই আমার কোনো কথাই শুনতে চাইছিস না। নিশা বলে, চুপ কর, দেখি কি ব্যাপার হলো। এরপরেই তখনই দেখা যায় যে ফোনটা ধরে নিহারিকা আর বলে, কি হয়েছে দাদা, আপনার শরীর ঠিক আছে তো? তখনই ঋষির বাবা বলে, হ্যাঁ আসলে কানটা আবারও ফরফর করছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। এরপরেই ফোনটা নিয়ে নেয় নিহারিকা আর বলে, কি ব্যাপার, কে বলছো? তখনই নিশা বলে, আমি বিভা বলছি, উজির এই জ্যোতির দিদি। তখন নিশা বলে, আচ্ছা মানে জ্যোতি কোথায়? ওকে এতবার ধরে ফোন করলাম, ফোনে পাচ্ছি না তো। তারপরেই নিহারিকা বলে, তুমি তো জানোই যে আমাদের বাড়িতে আবারও একটা সর্বনাশ হয়েছে, ঋষির ডিজিটাল লকার হ্যাক হয়ে গেছে, সব কিছু শেষ। তো তোমার বোন এই নিউজটা শুনে শরীর খারাপ করে ফেলেছে, রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা, তাই হয়তো ফোনটা এখানে রেখে চলে গেছে। এর মধ্যেই নিশা তখন ভাবে, সর্বনাশ হয়ে যাচ্ছিল এক্ষুনি ভানু, এখন যে কত বড় একটা বিপদ হয়ে যেত। ভাগ্যিস ঋষির বাবা কানে ওটা শুনতে পায়নি, না হলে বিপদ একেবারে অনিবার্য। তখনই ভানু বলে, এই জন্য তোকে বারবার করে বলছি নিশা তুই একটু সাবধানে থাক, বুঝলি তো। তারপরেই শোভাদেবী বলছি জ্যোতি তুমি এখন ঠিক আছো তো, কোনো অসুবিধা হচ্ছে না তো? জ্যোতি তখন বলে, না মা, আমি এখন একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আসলে এত বড় একটা ক্রাইসিস হয়ে গেল যে আমি শুনে আর ঠিক রাখতে পারিনি নিজেকে। ঋষিবাবুর অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, কি করে আমি সেই ক্ষতি পূরণ করব সেটাই ভাবছি। এরপরেই শোভাদেবী বলে, দেখাই যাক না কি হয়, কোনো একটা অজানা শত্রু আমাদের পিছনে পড়েছে, তারপর থেকেই সব কিছু একেবারে গন্ডগোলের হয়ে যাচ্ছে, তবে এই বিপদ তো আমরা কাটিয়ে উঠবই। এরপরেই ভানু বলে, হ্যাঁ রে জ্যোতির উচিত তো শরীর খারাপ হয়েছে, তুই যাবি না দেখতে? তখন নিশা বলে, এই রাতের বেলায় গেলে যদি আবার সন্দেহ করে, সব দিকেই তো জ্বালা ভানু, কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না, তবে চেষ্টা করব এখন যাওয়ার, কিন্তু না, কাল সকালেই যাব, এই রাতটুকু উজি ঠিক সামলে নিতে পারবে, এইটুকু বিশ্বাস ওর প্রতি আমার আছে। এর মধ্যেই নিশা তখন ভাবে, যেভাবেই হোক না কেন উজিকে নিয়ে একবার যদি পালিয়ে যেতে পারি তাহলে আর কোনো রকমের কোনো সমস্যাই হবে না। এদিকে চলে এসেছে বাড়িতে আবারও অফিসার, তারা কথা বলতে থাকে, আর এদিকে ঋষির দিদি দুজন মিলে ভাবতে থাকে কারা এই সব কিছুর পেছনে রয়েছে, কে এই সব কিছু করতে পারে। ঠিক তখনই জ্যোতিকেও ডেকে পাঠানো হয়। তার মধ্যেই খেয়া তখন বলে, বৌদি ভাইয়ের তো শরীরের অবস্থা ভালো না, এখন কি জবাব দিতে পারবে? তখনই জ্যোতি বলে, তুমি চিন্তা করো না খেয়া, আমি একদম ঠিক আছি, আমি সব উত্তর দিতে পারবো, চলো। তখন ঐশী বলে, ভালোই তো, উত্তর দিতে পারলে এটার থেকে ভালো তো আর কিছু হতে পারে না। আমাদের জীবনে নানান রকম সমস্যা এসেই চলেছে, কোনোভাবেই আমরা কিছু করতে পারছি না। আমাদের 12 কোটি টাকার গয়না চুরি হয়ে গেল, তারপর ঋষি ডিজিটাল লকার হ্যাক হয়ে গেল, আরও তো কত রকমের কত কী না রয়েছে। এইভাবে চলতে থাকলে একটা সময় তো আমরা পথের ভিখিরি হয়ে যাব, কারণ আমাদের যেটুকু সেভিংস ছিল সবটাই তো একেবারে শেষ। শোভাদেবী বলে, তা তোরা কি বলতে চাইছিস বলতো?
কি বলতে চাইছিস? জ্যোতি এইসব কিছু করেছে? না না, আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করা আগে দরকার তোদের, কারণ আমি জ্যোতিকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম, তাই আমার মনে হয় আগে সবটা আমাকে বলা উচিত। তখনই ঋষি চুপ হয়ে রয়েছে। এরপরে নিহারিকা বলে, দিদি আমার মনে হয় ঐশী কোনো কিছু ভুল বলেনি। তুমি একটা বিষয় ভেবে দেখো, ইনফ্যাক্ট তোমরা সবাই ভেবে দেখো, যখনই ঋষির ফোনটা জ্যোতি নিল, জ্যোতি পাসওয়ার্ডটা দেখে নিয়ে ও বলে দিল ওর দিদিকে, আর তারপর ওর দিদি ওই পাড়াতে থেকেই কাজটা করলো, আর তারপর ডিজিটাল লকার হ্যাক হয়ে গেল। সিম্পল। আমি তো তোমাদেরকে বলছি এই সব কিছুর পিছনে এই জ্যোতিরাই আছে। তখনই জ্যোতি বলে, বাহ, এখন তো আমার দিকে প্রশ্নচিহ্ন উঠবেই, কিন্তু কিছু করারও নেই। আমি বেকার পাসওয়ার্ডটা ফোনের লক খুলতে গিয়ে বেকার ফেসে গেলাম। খেয়া তখন বলে, আচ্ছা তোমরা এসব কি বলছো? ধরে নাও আমাদের বাড়ির এখানে, মানে আমাদের পাশের বাড়ির কোনো একটা কিছু হয়েছে অন্যায়, কিন্তু তাই বলে কি তার দোষ আমাদের ওপর পড়বে? তখন শোভাদেবী বলে, খেয়া একদম ঠিক কথা বলেছে। তাহলে কেন এই সব কিছুর দায় জ্যোতি আর জ্যোতির পরিবারের লোকের ওপর পড়বে? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। দেখো, যা হবার তো হয়ে গেছে। শুধু জ্যোতিদের ফ্যামিলিকে এইভাবে সন্দেহ করে তাদেরকে অপমান করে তোমরা মোটেও ঠিক কাজ করছো না। এটা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। তাই বলছি, দয়া করে নিজেদের মুখটাকে একটু বন্ধ রাখো। এরপর জ্যোতি বলে, ঠিক আছে, আমাকে অপমান করা হচ্ছে হোক, আমি সব অপমান সহ্য করে নিচ্ছি, কিন্তু এইভাবে কতদিন চলবে? আপনারা আমার উপর সন্দেহ করতে করতে আসল অপরাধীকেই একদিন হারিয়ে ফেলবেন, এই কথাটা জেনে রাখবেন। আচ্ছা, আপনার কি মনে হয়? না আমার এই কথাটা জানাটা দরকার। আমি তো জানতাম যে ঋষিবাবুর ফোনের পাসওয়ার্ডটা খোলা রয়েছে, আর পাসওয়ার্ডটা ঋষিবাবু আমাকে বলেছে। তো আমি যদি এরকম কিছু করতাম, আমি তো জানতাম যে আমি আগে ফাঁসবো, কারণ পাসওয়ার্ডটা আমি জেনে গেছি। তো কেউ কি জেনে শুনে নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারে? না, এখন তো আমার মনে হচ্ছে সেটাই। আজকাল উজি এত বানিয়ে মিথ্যে কথা বলছে যে উজি নিজেই ভাবতে থাকে যেগুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। মনে মনে উজি ভাবে, একটার পর একটা মিথ্যে বলতে হচ্ছে শুধুমাত্র দিদির জন্য। আর কত মিথ্যে আমি বলবো? এইভাবে আমি আর কত মিথ্যে সাজিয়ে গুছিয়ে বলতে পারবো জানি না, তবে একটা সময় তো ধরা পড়বই। জানি না তখন এই বাড়ির মানুষগুলো ঠিক কিভাবে পুরো বিষয়টাকে দেখবে। সব কিছু একেবারে তছনছ হয়ে যাবে ভেঙে। তখনই ঋষি বলে, জ্যোতি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আজকে যা কিছু হয়েছে সমস্ত দায় তোমার ওপর দেওয়া হচ্ছে আমার পরিবারের থেকে। আজকে কেন, এর আগেও দেওয়া হয়েছে। এই সব কিছুর জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। এরপরেই নিহারিকা আর ঐশী ভাবে কেন যে ঋষিটা এরকম করছে। ও বুঝতেই পারছে না ফ্যাক্টটা, যে এই সবের পিছনে জ্যোতির দিদি অচ্যুতানন্দ আর ওই বাবা শিবনারায়ণ বাবু রয়েছে। এটা হিসাব পুরো স্পষ্ট। যেহেতু কোনো প্রমাণ পাচ্ছি না, সেহেতু ওদের আসল রূপটাও আমরা সবার সামনে নিয়ে আসতে পারছি না। এরপরেই উজি সকাল ভাবে তার দিদিকে সবটা জানিয়ে দেবে, আর জানাতে গিয়ে পিছনে গিয়ে দেখে যে ঋষি দাঁড়িয়ে আছে। এরপর উজি ভয় পেয়ে যায় যে ঋষি আদৌ কি সবটা শুনে নিল কিনা।